একজন সাধারণ তুলার মিলের কর্মচারী, সে নিজের বুদ্ধি দিয়ে চালু করে জুয়ার এক নতুন সাম্রাজ্য, মটকা গ্যাম্বলিং। অচিরেই তার জুয়ার গেম জনপ্রিয় হতে শুরু করে। 60-এর দশকে জুয়া এত বেশি বিস্তার লাভ করে যে লেবার থেকে শুরু করে তরুণী এবং গৃহিণী কেউ এই লোভ সামলাতে পারে না। তার গেমে মানুষ যে পরিমাণ টাকা লাগাতো, দেশের রিজার্ভেও এত টাকা ছিল না। ফলে সে নতুন নতুন অনেক শত্রু টার্গেটে পড়ে যায়, এমনকি সরকারের সাথেও টক্কর দিতে হয়। শেষ পর্যন্ত কি সে নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবে? জুয়ার ব্যবসার পরিণতি তাকে কোন অবস্থানে নিয়ে যাবে জানতে হলে আসুন শুনে আসি একজন মটকা কিংয়ের কাহিনী। 1975 সাল বোম্বে শহর ব্রিজ ভার্টি নামে একজন মুমূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এই ঘটনাটি নিয়ে অ্যাম্বুলেন্সে থাকা দুজন গার্ড তর্ক করছিল। একজন বলল ব্রিজ মরবে, অন্যজন বলল সে বেঁচে যাবে। শেষ পর্যন্ত তারা দুজন ব্রিজের বেঁচে থাকার বা মৃত্যুর উপরে বাজি ধরে। যে জিতবে সে 50 গুণ বেশি টাকা পাবে, অর্থাৎ 5 টাকায় 250 টাকা। অবশ্যই বাজি বা জুয়ার চর্চা কিন্তু ব্রিজ ভার্টির হাত ধরেই শুরু হয়েছিল। ব্রিজ ভার্টি জুয়ার ফায়দা নিয়ে এত বেশি টাকা ইনকাম করেছিল যে তার সম্পদের তুলনায় দেশের রিজার্ভও কম হয়ে যায়। কিন্তু কিভাবে এই সাম্রাজ্য গড়ে তুলেছিল আর কিভাবেই বা সেই সাম্রাজ্যের পতন ঘটেছিল? ঘটনার সূত্রপাত প্রায় 11 বছর আগে। ব্রিজ তখন একটি নরবরে কলোনির বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকত। সে তুলার মিলের একজন কর্মচারী ছিল। বেতন যা পেত তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেত। এক সকালে কাজে বের হওয়ার সময় তার বাসার মালিক পোদ্দার তাকে থামিয়ে দেন। বিরক্ত স্বরে বলেন, আজ মাসের 11 তারিখ, অথচ তুমি এখনো বাসা ভাড়া দাওনি। ব্রিজ শুকনো মুখে বলে সে দিয়ে দিবে, কিন্তু পোদ্দার বলে আজই ভাড়া না দিলে ছেড়ে দিতে হবে তার বাসা। ব্রিজ তখন অন্য কৌশল নেয়। সে জানত পোদ্দারের আরও 3টি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা আছে, অথচ ইতিমধ্যে 180টি ঘর রয়েছে যেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণের হয় না। ছাদ ফুটো হয়ে পানি পড়ে, বৈদ্যুতিক লাইন এলোমেলো, সিঁড়িগুলো নড়বড়ে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজ তাকে বলে সে যদি এসব সমস্যা নিয়ে বাইরে বলে দেয় তাহলে নতুন ভাড়াটি আসবে না। এসব শুনে পোদ্দার নরম হয়ে যায় এবং ব্রিজকে 20 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয়। আসলে 1964 সালে বোম্বে শহরে এমনই ছিল। এখানে কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিত না। হয় আপনি কাউকে ধাক্কা দিয়ে এগিয়ে যাবেন, না হয় অন্য কাউকে আপনাকে পিছনে ফেলে দিবে। তাই এখানে টিকে থাকতে হলে সব দিক থেকে শক্তভাবে ম্যানেজ করে চলতে হবে। সেই সময় বোম্বেতে তুলার মিলের ব্যাপক প্রসার ছিল। অনেক শ্রমিক সেখানে কাজ করত, কিন্তু কাজের তুলনায় তাদের বেতন ছিল খুবই কম। তাই প্রতিদিনের কাজ শেষে শ্রমিকরা 10 থেকে 20 পয়সা করে জুয়ার আসর লাগাতো। আমি 1964 সালের কথা বলছি। তখন 10 থেকে 20 পয়সারও যথেষ্ট মূল্য ছিল। এই জুয়ার সিন্ডিকেট চালাতো স্বয়ং তুলার মিলের মালিক লালজি ভাই। যদিও এই জুয়ার প্রচলন শুরু হয়েছিল নিউ ইয়র্কের তুলার বাজারের তুলার দামের ওঠানামার উপর ভিত্তি করে। তখন আন্তর্জাতিকভাবেই এই ধরনের বাজি প্রচলিত ছিল। পরবর্তীতে নিউ ইয়র্কের কটন স্টক বাজি বন্ধ হয়ে যায়, কিন্তু লালজি ভাই সেটাকে চালু রাখে। তিনি নিয়মে কিছু পরিবর্তন আনে। প্রতিদিন কাজের সময় যে কেউ চাইলে জুয়ার টাকা লাগাতে পারত এবং একটি নির্দিষ্ট নাম্বার বা সিলেকশন বেছে রাখত। প্রত্যেককে নিজেদের বেছে নেওয়া নাম্বারটি লিখে দিতে হতো। সারাদিন ডিউটি টাইম শেষ হলে ম্যানেজার তাসের ভেতর থেকে একটি তাস সিলেক্ট করতেন। সেই নাম্বারটি অনুযায়ী বিজয় ঘোষণা করা হতো। সেই সময় ব্রিজ তুলা মিলের লালজি ভাইয়ের ম্যানেজার হিসেবে কাজ করত। বাড়িওয়ালার সাথে ঝামেলার পর ব্রিজ মিলে গিয়ে ডিউটি শেষ করে অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করে তার বেতন বাড়ানো হয়েছে কিনা, কিন্তু এখনও বেতন বাড়েনি শুনে ব্রিজ একটু হতাশ হয়। গত 3 বছর ধরে তার বেতন 1 পয়সাও বাড়েনি। এরপর সে লক্ষ্য করে একজন ভদ্র গৃহিণী জুয়ার টাকা লাগাতে এসেছে। মহিলা বেশ দ্বিধাগ্রস্ত ছিল। কাপা হাতে সে 5 নম্বরের উপর 50 টাকা বাজি ধরে। সেই সময় 50 টাকা ছিল বিশাল অঙ্ক, তাই সবাই বেশ অবাক হয়ে যায়। এই ঘটনার পর ব্রিজ বাজি বন্ধ করার কথা বলে এবং লালজি ভাইকে জানায় সে এখনই ড্র হওয়া উচিত। যদিও লালজি ভাই জানায় ড্র তখনই হবে যখন সে চাইবে। সবাই প্রস্তুত হলে লালজি ভাই ভিতরে গিয়ে আজকের বাজির রেকর্ড দেখে। দেখা যায় সবচেয়ে বেশি বাজি পড়েছে 5 নম্বরের উপর আর সবচেয়ে কম পড়েছে 7 নম্বরের উপর। তাই ব্রিজ তখন কার্ড সলভ করছিল। লালজি ভাই তাকে বলে 7 নম্বর উইনারকে ঘোষণা করতে। যদিও ব্রিজের হাতে তখন কার্ড ছিল 5 নম্বর, তবুও মালিকের নির্দেশনা বাধ্য হয়ে সে 7 নম্বরকেই বিজয়ী ঘোষণা করেন। 5 নম্বরে বাজি ধরা সেই মহিলাটির সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ব্রিজ তাকে পাশের হোটেলে গিয়ে চা খেতে দেয় এবং জিজ্ঞেস করে সে কেন এত টাকা বাজি ধরেছিল। মহিলা কান্নায় ভেঙে পড়ে জানায় তার স্বামী অসুস্থ, চিকিৎসার জন্য জরুরি
টাকার দরকার ছিল, তাই বাধ্য হয়ে সে বাজি ধরেছিল। ব্রিজ বুঝতে পারে এখানে আর আগের মতো ফেয়ার সিস্টেম নেই, সবকিছু লালজি ভাইয়ের নিয়ন্ত্রণে। সে মহিলাকে নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে বলে সে যেন আর কখনো জুয়ার কাছে না আসে। মহিলা কাঁদতে কাঁদতে বলে সে একদিন এই ঋণ শোধ করবে। একদিকে ব্রিজ বাড়ি ফিরে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল। তার স্ত্রী গর্ভবতী ছিল। বাড়িতে তার ভাই লাচ্চুও থাকতো, কিন্তু সে ছিল খামখেয়ালি, কোনো কাজ করতো না। লাচ্চু তাস খেলতে গিয়ে স্টক মার্কেটে টাকা হারিয়ে ফেলে। সেই কারণে জিনু মাস্টারের কাছ থেকে 5,000 টাকা ঋণী হয়ে পড়ে। টাকা শোধ না করতে পারায় জিনু মাস্টার তার পেছনে লোক লাগায়। একদিকে জিনুর লোকেরা লাচ্চুকে ধরে এনে মারধর শুরু করে, এমনি তার আঙ্গুল কাটারও চেষ্টা করে। ভাইকে বাঁচাতে ব্রিজ বাধ্য হয়ে 5,000 টাকার বদলে 10,000 টাকা দেবে। এটা শুনে জিনু লাচ্চুকে ছেড়ে দেয় এবং ব্রিজকে 10 দিনের সময় দেয়। সময়ের মধ্যে টাকা না দিলে তার হাত কেটে নেওয়ার বলেও হুমকি দেয়। এই হঠাৎ চাপ ব্রিজকে আরও বিপদে ফেলে দেয়। তবুও লাচ্চুকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়, কিন্তু লাচ্চুর উপর সে খুবই ক্ষেপে যায়। পরের দিন ব্রিজ লালজি ভাইয়ের কাছে গিয়ে টাকা চায়, কারণ তার স্ত্রী অসুস্থ, কিন্তু লালজি ভাই তাকে অপমান করে ফিরিয়ে দেয়। ব্রিজ সম্পূর্ণভাবে বিপাকে পড়ে যায়। জুয়ারও লাভ নেই, কারণ সবকিছু লালজি ভাইয়ের নিয়ন্ত্রণে। এরপর 3 দিন কেটে যায়। জিনু মাস্টারের টাকা শোধ করার জন্য আর মাত্র 7 দিন বাকি আছে। ব্রিজ অবাক সিদ্ধান্ত নেয় লালজি ভাইয়ের কাছে যাবে। সেই দিন ঘোড়া দৌড়ে বাজি চলছিল। লালজি ভাই সেখানে উপস্থিত ছিল। ব্রিজও সেখানে গিয়ে তার সামনে টাকা চায়, কিন্তু এত মানুষের সামনে টাকা চাওয়ায় লালজি ভাই রেগে গিয়ে তাকে অপমান করে। এরপর 3 দিন কেটে যায়। জিনু মাস্টারের টাকা শোধ করার জন্য আর মাত্র 7 দিন বাকি থাকে। ব্রিজ আবারও সিদ্ধান্ত নেয় লালজি ভাইয়ের কাছে যাবে। সেই দিন ঘোড়া দৌড়ের বাজি চলছিল। লালজি ভাই সেখানে উপস্থিত ছিল। ব্রিজও সেখানে গিয়ে তার কাছে সামনে টাকা চায়, কিন্তু এত মানুষের সামনে টাকা চাওয়ায় লালজি ভাই রেগে গিয়ে তাকে অপমান করে। ব্রিজও পাল্টা কথা বলে। এতে লালজি ভাই নিরাপত্তা রক্ষীদের দিয়ে ব্রিজকে ধাক্কা মেরে বের করে দেয়। ধাক্কায় ব্রিজ পড়ে গিয়ে হাতে আঘাত পায় এবং রক্ত বের হয়। সে বাইরে বসে থাকে, কিন্তু কেউ তার দিকে ফিরে তাকায় না। ঠিক তখনই একটা মেয়ে তার কাছে এসে সাহায্য করে এবং রুমাল দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। ব্রিজ তাকে বলে যদি সে কখনো বাজি লাগাতে চায় তাহলে যেন সে 1 নম্বর ঘোড়ায় বাজি ধরে, সেই ঘোড়াটিই জিতবে। গুরুরোগ প্রথমে দ্বিধায় থাকলেও পরে 1 নম্বর ঘোড়ায় বাজি ধরে এবং সত্যিই জিতে যায়। এতে তার ভুল ধারণা ভেঙে যায় এবং তার ভাগ্য খারাপ। লালজি ভাইয়ের সাথে ঝামেলার কারণে ব্রিজকে ম্যানেজার পদ থেকে সরিয়ে লেবার হিসেবে কাজ করতে দেওয়া হয়। সবকিছু মিলিয়ে ব্রিজ ভীষণ হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই তার কাছে আসে আরেক শ্রমিক ডাকরু, যার 1 পা খোড়া। কেউ তাকে কাজ দিতে চায় না, কিন্তু ব্রিজ আগে তাকে কাজ দিয়েছিল, তাই ডাকরু তার প্রতি কৃতজ্ঞ ছিল। ব্রিজ এবার শপথ নেয় সে লালজি ভাইয়ের এই প্রতারণার সাম্রাজ্য ধ্বংস করবি। সেই দিন রাতে সে বাড়ি ফিরে সে স্ত্রীর কাছ থেকে গহনা ধার নেয়। পরের দিন সে নিজেই নতুন করে জুয়ার গেম চালু করে এবং ডাকরুকে দিয়ে প্রচার করায়। এখানে প্রতিশ্রুতি দেওয়া হয় গেমটি হবে সম্পূর্ণ সৎ এবং 1 টাকায় 9 টাকা রিটার্ন দেওয়া হবে, কিন্তু শুরুতে 4-5 জনের বেশি কেউ খেলতে আসে না। নতুন গেম তেমন আকর্ষণ না থাকায় কেউ গুরুত্ব দিচ্ছিল না। ব্রিজ চিন্তিত হয়ে পড়ে। জিনুকে টাকা দেওয়ার আর মাত্র 5 দিন বাকি আছে। এমন সময় করণীতে সে একটি মাসিক লটারির দৃশ্য দেখে। একটি মাটির পাত্রে মটকা সবার নাম লেখা চিরকুট রাখা হয়, যার নাম উঠবে সেই বিজয়ী। কিন্তু ব্রিজ লক্ষ্য করে সব চিরকুটই একজনের নাম লেখা থাকে এবং পুরো বিষয়টাই একটি প্রতারণা। এই ঘটনা তাকে নতুন আইডিয়া দেয় এবং মানুষকে কিভাবে জুয়ার ফাঁদে ফেলা হয়। পরের দিন ব্রিজ নতুনভাবে গেম চালু করে। সে প্রথমেই রাজা রানী এবং জোকার কার্ড বাদ দেয়, কারণ এগুলো থাকলে জেতার সম্ভাবনা কমে যায়। এরপর কার্ডগুলো নতুন করে বেটে টেবিলে রাখা হয়। এবার নিয়ম পরিবর্তন। যারা বাজি ধরেছে তাদের মধ্য থেকেই কেউ একটি কার্ড বেছে নেবে, ফলে খেলোয়াড়রাই নিজের ভাগ্য নির্ধারণ করবে এবং প্রতারণার সুযোগ থাকবে না। এই স্বচ্ছ নিয়ম সবার ভালো লাগে। পরের দিন থেকেই খেলোয়াড় বাড়তে শুরু করে। এদিকে লালজি ভাই ব্রিজকে ফাঁসাতে সাম্বাকে দিয়ে 300 টাকা বাজি ধরায়। ব্রিজ খুব টেনশনে পড়ে যায়, কারণ এত টাকা বাকি সবার বাজির চেয়েও বেশি। তবে ভাগ্যক্রমে সেই রাউন্ডে লালজি ভাই হেরে যায়। গেমকে আরো আকর্ষণীয় করতে ব্রিজ 2 রাউন্ড চালু করে, সন্ধ্যা 6টা এবং রাত 9টা, এবং নতুন নিয়ম আনে যদি 2 রাউন্ডে জোড়া নাম্বার ওঠে তাহলে 90 গুণ রিটার্ন পাবে। এই সুযোগটাই লালজি ভাই কাজে লাগায়। সে সাম্বাকে দিয়ে 1200 টাকা বাজি ধরায়। প্রথম রাউন্ডে কিছু টাকা উঠে আসে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে জোড়া নাম্বার উঠে যাওয়ায় লালজি ভাই 9,900 টাকা জিতে নেয়। এই টাকা দিতে গিয়ে ব্রিজ নিঃস্ব হয়ে যায়। এইদিকে জিনুর সময়ও শেষ হয়ে আসে। ব্রিজ কষ্ট করে কিছু টাকা নিয়ে জিনুর কাছে গেলে জিনু রেগে যায়, কিন্তু ব্রিজ বুদ্ধি খাটিয়ে তাকে বোঝায় এই গেমের লোভের কারণে মানুষ বারবার খেলবে আর দীর্ঘমেয়াদে লাভ হবেই। জিনু তার কথায় রাজি হয়ে টাকা ধার দেয়। ব্রিজ এবার বড় একটি গোডাউন ভাড়া নেয় এবং নতুনভাবে গেম চালু করে। সে নিয়ম পরিবর্তন করে। এবার একসাথে 3টি কার্ড তোলা হবে। 3টির যোগফলে শেষ সংখ্যা হবে বিজয়ী নাম্বার, যেমন 7, 3, 6।
ইকুয়াল 16, বিজয়ী নাম্বার হবে 6। এছাড়াও ওপেনিং ও ক্লোজিং 2 রাউন্ড থাকবে। 2 রাউন্ডের নাম্বার মিলে যায় তাহলে বড় রিটার্ন। এরপর ব্রিজ নতুন নতুন আরও নিয়ম আনে, সিঙ্গেল পানা, ডাবল পানা, ট্রিপল পানা, যেখানে 1 টাকায় 1000 টাকা পর্যন্ত জেতার সুযোগ। মানুষ নিয়ম বুঝুক না না বুঝুক, এত বড় রিটার্নে লোভে হুমড়ি খেয়ে পড়ে। অল্প সময় ব্রিজ গেম ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। একদিকে কুলরুক এসে 500 টাকা বাজি ধরে, কিন্তু নিয়ম না বুঝে অনেকেই বিভ্রান্ত হয়ে ঝামেলা শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যেই ব্রিজের 4000 টাকা কম পড়ে। গোলরোগ তাকে সাহায্য করে। সেখানে উপস্থিত সাংবাদিক টিপি ডিসোজা পুরো বিষয়টি দেখে সংবাদ ছাপায়, যা ব্রিজের ক্ষতির বদলে তাকে তার রাতারাতি আরো জনপ্রিয় করে তোলে। এবার লালজি ভাইও বড় দান মারতে চায়। সে 8000 টাকা বাজি ধরে, সেখানে জিতলে 40 লাখ টাকা দিতে হবে। ব্রিজ ভয় পেয়ে যায়। সে ঝুঁকির ভাগাভাগি করতে চায়, কিন্তু কেউ রাজি হয় না। শেষে জিনু রাজি হয়। ভাগ্যক্রমে লালজি ভাই হেরে যায় আর ব্রিজ জিতে যায়। এরপর ব্রিজ ও ডাগরুকে গুন্ডার আক্রমণ করে, কিন্তু ডাগরু একাই সবাইকে প্রতিহত করে। কোলরুক ব্রিজকে উচ্চবিত্তের পার্টিতে নিয়ে যায়, সেখান থেকেও ব্রিজ প্রচুর টাকা আয় করে। এরপর তারা পরিকল্পনা করে স্ট্রিট লেভেলের গেম ব্রিজ চালাবে। এবার এলইডি গেম রুকলুক সামলাবে। 2 বছরের মধ্যে মটকা গেম পুরো দেশে ছড়িয়ে পড়ে। ব্রিজ হয়ে ওঠে এক বিশাল সাম্রাজ্যের মালিক। কিন্তু বিপদ আরও আসে। সাংবাদিক ডিসোজা এবার বিষয়টি মন্ত্রীর কাছে তোলে। মন্ত্রী সব শুনে নিজেও এই ব্যবসায় ঢোকার পরিকল্পনা করে। এদিকে ব্রিজের স্ত্রীকে প্রতিবেশীরা অপমান করে। ব্রিজ তাকে নিয়ে নতুন জীবন শুরু করবে। দামি গাড়ি, ভিআইপি লাইফ, সবকিছু বদলে যায়। একদিকে হর্স রেসে ব্রিজ ভবিষ্যৎবাণী করে 3 নম্বর ঘোড়া জিতবে, এবং সেটাই সত্যি হয়। ব্রিজে এখন আর সাধারণ কেউ না, সে হয়ে উঠেছে এক নতুন শক্তি। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এই সাম্রাজ্যের শেষ কোথায়? লোভ আর ক্ষমতা খেলায় শেষ পর্যন্ত কে জিতবে?